আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাবান্নার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো চট্টগ্রামের ঐতিহ্যবাহী বিফ কালা ভুনার রেসিপি। আজকের এই কালা ভুনাটা আমি চেষ্টা করেছি একদম কম খরচে ঘরোয়া মশলায় খুবই সহজভাবে তৈরি করে দেখাতে। আজকের কালা ভুনাটা রান্না করার ক্ষেত্রে আমি এমন কোনো মশলা ব্যবহার করব না যেটা হাতের কাছে থাকে না বা ঘরে থাকে না। চেষ্টা করেছি কালা ভুনার প্রতিটা বৈশিষ্ট্য ঠিক রেখে একদম ঘরোয়া মশলায় এই কালা ভুনাটা খুব সহজে আপনাদের সামনে প্রেজেন্ট করতে। আশা করছি আপনাদের সকলের কাছে আমার আজকের এই রেসিপিটা ভালো লাগবে। কালা ভুনা রান্না করার জন্য প্রথমে একটা স্পেশাল মশলা তৈরি করব। তার জন্য আমি এখানে 3 টুকরার মতো নিয়েছি জয়ত্রী, একটা ছোট সাইজের জায়ফলের অর্ধেকটা নিয়েছি, আধা চা চামচ নিয়েছি রাঁধুনি, আর 1 চা চামচ নিয়েছি মৌরি, অনেকে এটাকে মিষ্টি জিরা বা সবও বলে থাকে। এবার এই সবকিছুকে না ভেজে কাঁচা অবস্থায় গুঁড়া করে নিতে হবে। আর গুঁড়া করে নেওয়ার পর এখানে 1 টেবিল চামচের মতো মশলা হয়েছে, আর এই সম্পূর্ণ মশলাটাই রান্নার কাজে ব্যবহার করব। আজকের কালা ভুনাটা রান্না করার জন্য আমি এখানে 1.5 কেজি পরিমাপের গরুর মাংস ব্যবহার করেছি। আমি হাড্ডি চর্বি সহ মিক্সড মাংস ব্যবহার করেছি, আর এই মাংসটা দিয়েই আসলে কালা ভুনাটা রান্না করলে খেতে বেশি ভালো লাগে। এবার আমি যে পাত্রে রান্নাটা করব মাংসগুলোকে সরাসরি সেই পাত্রে নিয়ে নিয়েছি। হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ, 2 টেবিল চামচ দিয়েছি মরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচ, কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি 1 চা চামচ, লবণ দিয়েছি 1 চা চামচ, আর যে মশলাটা আগে থেকে গুঁড়া করে রেখেছিলাম সেই মশলাটা দিয়েছি। 1.5 টেবিল চামচ দিয়েছি আদা রসুন বাটা, 4টা দারচিনি, 7-8টার মতো দিয়েছি এলাচ, 4টা দিয়েছি তেজপাতা, 5-6টার মতো দিয়েছি লং, 1/4 চা চামচের মতো দিয়েছি কালো গোলমরিচ। সেই সাথে দিয়েছি আধা কাপ বেরেস্তা ভাজা তেল, সেই সাথে দিয়েছি 1 কাপ পরিমাপে পেঁয়াজ বেরেস্তা, আর 1 কাপ পরিমাপে দিয়েছি পেঁয়াজ কুচি। অবশ্যই পেঁয়াজ বেরেস্তাটা এই বিফ কালা ভুনা রান্নার ক্ষেত্রে ব্যবহার করবেন, তাহলে এটা তরকারি কালারটাকে আরো একটু রিচ করতে সাহায্য করবে। এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে মশলার সাথে মাংসগুলোকে মাখিয়ে নিচ্ছি। আর ভালোভাবে মশলা দিয়ে মাংসগুলোকে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এই মাংসগুলোকে আমি 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিব। আর আপনাদের হাতে যদি সময় না থাকে সেক্ষেত্রে চেষ্টা করবেন আধা ঘন্টার মতো হলেও এই মাংসগুলোকে ম্যারিনেট করে রাখতে। এবার আমি হাঁড়িটাকে সরাসরি চুলায় বসিয়ে দিয়েছি, আর চুলার আঁচটাকে মিডিয়াম লো হিটে করে দিয়ে হাঁড়িটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত মাংসের থেকে পানি বের হয়ে আসে। আর আমি মাঝে একবার এই মাংসগুলোকে নেড়ে দিয়েছিলাম, তা না হলে কিন্তু মাংসগুলো আবার হাঁড়ির তলানিতে ধরে যেতে পারে। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে আমি হাঁড়িটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত মাংসের থেকে পানি বের হয়ে আসে। আর এই যে দেখতে পাচ্ছেন এরই মধ্যে কিন্তু মাংসের মধ্যে বেশ খানিকটা পানি বের হয়ে এসেছে। এবার খুব ভালোভাবে চামচ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। যেহেতু আমি ফ্রোজেন মাংস ব্যবহার করেছি তাই এর থেকে কিন্তু বেশি একটা পানি বের হয়নি। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ টক দই। এবার মাংসের থেকে যে পানিটা বের হয়েছে সেই পানিতেই এই মাংসগুলোকে আরো 5 থেকে 6 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর ভালোভাবে যখন মাংসটা কষে যাবে আর তেলও ভেসে উঠবে তখন এর মধ্যে আমি 2 কাপ পরিমাপে পানি দিয়ে দিলাম। যেহেতু মাংসটা কষাতে কষাতেই 40 to 50% এর মতো সেদ্ধ হয়ে গেছে, তাই বাকি 50% সিদ্ধ করার জন্য মাংসের মধ্যে 2 কাপ পরিমাপে পানি দিয়েছি। তবে আপনাদের মাংসগুলো যদি সেদ্ধ হতে আরো কিছুটা পানির প্রয়োজন হয় সেক্ষেত্রে পানি যোগ করতে পারবেন। এবার চুলার আঁচটাকে মিডিয়াম হিটে করে দিয়ে হাঁড়িটাকে ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলোকে ততক্ষণ রান্না করতে হবে যতক্ষণ না পর্যন্ত মাংসগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে আসে। আর অবশ্যই কিছুক্ষণ পর পর মাংসগুলোকে একদম নিচ থেকে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিতে হবে, তা না হলে কিন্তু মাংসগুলো আবার হাঁড়ির তলানিতে ধরে যেতে পারে। এই যে দেখতে পাচ্ছেন মাংসগুলোকে নেড়ে চেড়ে রান্না করতে করতেই এর রংটাও কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে। যখন মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর গ্রেভিটাও ঘন হয়ে যাবে তখন চুলার আঁচটাকে একদম লো হিটে করে দিয়ে মাংসগুলোকে অনবরত নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, তবে কালা ভুনার কালারটা কিন্তু এখনো এর মধ্যে আসেনি। তাই আমাদের কাজ হচ্ছে এই মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে কষিয়ে এর মধ্যে কালা ভুনার কালো রংটা আনার জন্য। প্রথম অবস্থায় গ্রেভি থাকার কারণে মাংসগুলো খুব সহজেই কিন্তু কষিয়ে নেওয়া যাবে, মশলাগুলো কিন্তু হাঁড়ি তলানিতে লেগে যাবে না। তবে মাংসের গ্রেভিটা যখন শুকিয়ে যাবে আর গা মাখা মাখা হয়ে যাবে তখন এটাকে হ্যান্ডেল করা অনেকটা অসুবিধা হবে।
তাই এই পর্যায়ে অল্প অল্প করে গরম পানি যোগ করতে হবে আর এভাবে করে ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে। তবে কোনোভাবে অনেকটা পানি একেবারে দিবেন না, তাহলে কিন্তু মশলাটা আগের ফর্মে চলে যাবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে মশলাটা হাঁড়ির তলানিতে লেগে যাচ্ছে এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে সেই মশলাটাকে নরম করা। আর এভাবে করে অল্প অল্প করে পানি দিয়ে এই মশলাটাকে ততক্ষণ রান্না করতে হবে যতক্ষণ না পর্যন্ত মাংসের মধ্যে কালা ভুনার সেই অথেন্টিক কালারটা চলে আসে। প্রায় 1.5 ঘন্টা রান্না করার পর এই যে দেখতে পাচ্ছেন মাংসের মধ্যে সুন্দর একটা কালচে রং চলে এসেছে। আর এটা কিন্তু কোনো জাদু না, আপনি যখন অনেকটা সময় নিয়ে গরুর মাংস রান্না করবেন দেখবেন অটোমেটিক এর রংটা চেঞ্জ হতে শুরু করবে। যেহেতু মাংসটা রান্না করা হয়ে গেছে তাই এবার চলে যাচ্ছি মাংসের জন্য বাগারটা তৈরি করতে। তার জন্য একটা হাঁড়ির মধ্যে আমি নিয়ে নিলাম আধা কাপ পরিমাপে সরিষার তেল, এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন কুচি, 3 টেবিল চামচ দিয়েছি পেঁয়াজ কুচি। এবার ভালোভাবে এই পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়াম হিটে রেখেছি, কোনোভাবে কিন্তু পেঁয়াজগুলোকে পুড়িয়ে ফেলা যাবে না। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম 4-5টা শুকনা মরিচ। আর এবার আরো কিছুক্ষণ এই পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের মধ্যে সুন্দর একটা বাদামি রং আসে। তবে এই পর্যায়ে পেঁয়াজগুলোকে পুড়িয়ে ফেলা যাবে না, তাহলে কিন্তু তরকারিটা খেতে তিতকুটে লাগবে। আর অবশ্যই সরিষার তেল দিয়ে এই বাগারটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু কালা ভুনার থেকে অথেন্টিক সেই ফ্লেভারটা আসবে। এর মধ্যে কিন্তু পেঁয়াজগুলো বাদামি রং করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই মিশ্রণটাকে সরাসরি মাংসের মধ্যে ঢেলে দিলাম আর সেই সাথে দিয়ে দিলাম 4-5টা আস্ত কাঁচামরিচ। এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। চাইলে এই পর্যায়েও তরকারিটা নামিয়ে নেওয়া যায়, তবে বাগারটা দেওয়ার পর যদি আরো 10 মিনিটের মতো এই মাংসটাকে কষিয়ে নেওয়া যায় তাহলে মাংসের কালারটা আরো একটু খোলতাই হয়, মানে কালারটা আরো একটু বাড়িয়ে নেওয়া যায়। চট্টগ্রামের অথেন্টিক কালা ভুনার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এর বাইরের রংটা থাকবে কালচে আর ভিতরে মাংসগুলো থাকবে সফট। আর প্রতিটা বৈশিষ্ট্য ঠিক রেখে আমি চেষ্টা করেছি আজকের এই কালা ভুনাটা রান্না করার জন্য। কালা ভুনাটা রান্না হয়ে যাওয়ার পর আমি একটা সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি। আর এটা কিন্তু আরো একটু কালচে রঙের হয়ে এসেছে, আপনারা স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার গার্নিশিং এর জন্য আপনারা চাইলে উপর থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিতে পারেন, তবে এটা পুরোপুরি অপশনাল, চাইলে বাদ দিতে পারেন। তৈরি করে নেওয়া এই কালা ভুনা আপনারা চাইলে পোলাও, ভাত, রুটি, পরোটার সাথে সার্ভ করতে পারেন, আবার চাইলে ভুনা খিচুড়ির সাথেও সার্ভ করতে পারেন। আজকের কালা ভুনাটা আমি সার্ভ করেছি পোলাওয়ের সাথে। আমি উপর থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিলাম। মাংসগুলোকে অনেকক্ষণ ধরে ভেজে রান্না করার কারণে এবার অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে মাংসগুলো শক্ত হয়ে গেল কিনা। আর তাদের কৌতূহল মেটানোর জন্য আমি একটা মাংস ছিঁড়ে দেখাই। আর দেখতেই পাচ্ছেন মাংসগুলো হাত দিয়ে চাপ দেওয়ার ফলে কিন্তু ছিঁড়ে যাচ্ছে, আর এর ভিতরের অংশটা কিন্তু অনেকটা সফট হয়েছে। মাংসের উপরের কালারটা যেমন চেঞ্জ হয়েছে তেমনি ভিতর থেকেও মাংসগুলো অনেকটা সফট, যেটা চট্টগ্রামের অথেন্টিক কালা ভুনার মধ্যে দেখা যায়। যারা অথেন্টিক কালা ভুনার রেসিপিটা ঘরে তৈরি করতে চান চাইলে এই রেসিপিটা ফলো করতে পারেন। আমার বিশ্বাস কিছুটা হলেও আপনারা উপকৃত হবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।